আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শোনা যাচ্ছে কিনা কনফার্ম হইতে হবে। তারপর আমি লাইভ শুরু করতে যাচ্ছি। প্রথম অধ্যায়ের আলোচনা, বেসিক আলোচনা যারা আমার কাছে আগে পড়ছে তাদের আর সমস্যা হয়ই না। তারপরে একটু রিভাইজ দিব শুধু। তাহলে আমি প্রথম অধ্যায়ের কয়েকটা অঙ্ক করাবো। কিছু ভিন্নধর্মী অঙ্ক আছে। 9-10 এর মতনই হয়, কিছুটা ভিন্ন হয়। ওই একবারে কেউ পারে না এমন তো কেউ নাই। মোটামুটি পারা হয়, সবাই পারে। তাহলে আমি কিছু বেসিক আলোচনা করে দিব। হুম। তারপরে বেসিক আলোচনা আগে একবার করছি। গত ক্লাসে যে ভিডিওটা করছি ওইটাতে দেখলে বেসিক আলোচনাগুলো হয়ে যাবে। এই জন্য আগের আলোচনা রিপিট করব না। তো আমাকে কমেন্টস করে কেউ জানাইতে হবে যে শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা, ঠিকঠাক আছে কিনা। তবে আমি কি করাবো আজকে, হিসাব সমীকরণের উপর নিয়ে আলোচনা করবো। কিন্তু যারা আছে একটু জয়েন করে ফেলো। ওই জায়গায় কিন্তু মালিকানা সত্ত্ব আমাদের কয়েকটা জায়গায় করতে হয়। হিসাব সমীকরণ করতে হয়, হিসাবের শ্রেণীবিভাগ করতে হয়, প্রারম্ভিক মূলধন বের করতে হয়। এটা হলো প্রথম অধ্যায় থেকে নর্মালি প্রশ্ন যেগুলো আসে। মালিকানা সত্ত্ব কয়েক জায়গায় করতে হয়। একটা আছে আর্থিক বিবরণীতে মালিকানা সত্ত্ব করতে হয়, রেওয়া মিলে আলী মালিকানা সত্ত্ব করতে হয়। তারপরে আসে মূলধন জাতীয় মুনাফা জাতীয় ব্যয় থেকে মালিকানা সত্ত্ব বের করতে হয়। এটা বেসিক্যালি স্কুল লেভেলে। আবার এই যে লেনদেন থেকেও মালিকানা সত্ত্ব বের করতে হয়। অনেকগুলা জাবেদা দেওয়া থাকবে। কয়েকটা আইটেম দিয়ে বললো একটা হিসাব সমীকরণ করো। আর অনেকগুলা দিয়ে বললো যে মালিকানা সত্ত্ব বের করো। প্রদত্ত মেয়াদ থেকে মালিকানা সত্ত্ব বের করো। মালিকানা সত্ত্ব জাবেদা থেকে বের করা যে একটা বেসিক ফর্মে সেটা আমি একটু লিখে রাখছি। ধারাবাহিক লেনদেন থেকে জাবেদা নির্ণয় করার প্রক্রিয়াটা একটু দেখে রাখো। তারিখ বিবরণ টাকা টাকা বসাবা। প্রথমে প্রারম্ভিক মূলধন, মানে মালিক যে পরিমাণ কোম্পানিতে ইনভেস্ট করে সেগুলো মূলধন। মূলধন দিয়ে আগে অঙ্কটা শুরু হবে। এটা 9-10-এও কাজে লাগবে, ইন্টারমিডিয়েটেও কাজে লাগবে, যেহেতু বেসিক ফর্মেটটা সেম। প্রারম্ভিক মূলধন লিখবো, তবে প্রারম্ভিক মূলধনের মধ্যে যদি ঋণ থাকে, তাহলে আমাদের এই ঋণ থাকলে আমরা জানি ঋণের টাকা নগদের সাথে যোগ করে বলতে হয়। এই জায়গায় আমরা ঋণ বাদে বললে পারবো। ওই যে পণ্যদ্রব্য নিয়ে অনেক সময় শুরু হয়, নগদ টাকা, যন্ত্রপাতি, আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু হলো, তাহলে আমরা নগদান ডেবিট, আসবাবপত্র ডেবিট, যন্ত্রপাতি ডেবিট। পণ্যদ্রব্যের জন্য হিসাব হয় না, কিন্তু পণ্যদ্রব্য ক্রয় নামে ডেবিট হয়। আর সবটুকু টাকা যোগ করে মূলধন ক্রেডিট করি। আর যদি অন্য কোনো দায় থাকে সেগুলা ক্রেডিট করি। এই যে মূলধন নিয়ে ব্যবসা, পণ্যদ্রব্য নিয়ে যদি ব্যবসাটা শুরু হয়, সেই ক্ষেত্রে যে মূলধনটা আমরা লিখবো শুরুতে, প্রারম্ভিক মূলধন বলে সবটুকুই আসবে। বাট পণ্যদ্রব্য নিয়ে শুরু করায় সেটা আবার মাইনাস হবে। কিন্তু পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করলে সমীকরণে কিন্তু মাইনাস করতে হবে, আর এই জায়গাও মাইনাস করতে হবে। মালিকানা সত্ত্ব বের করার সময় পণ্যদ্রব্যটা কিন্তু আসলে সম্পন্ন, এটা ব্যয়, এই জন্য মাইনাস। তারপরে যত ধরনের আয় হবে আয়গুলা যোগ হবে। আয় নগদে হইতে পারে, যখন যে তারিখ আয় হবে ওই তারিখে যোগ হয়ে যাবে। আয়গুলা যোগ হবে, ব্যয়গুলা বাদ যাবে। ব্যয় নগদে হইতে পারে, বাকিতে হইতে পারে। নগদে হোক বাকিতে হোক, ব্যয় হলেই মাইনাস হবে, আয় হলেই যোগ হবে। নগদ উত্তোলন করলে মাইনাস হবে, পণ্য উত্তোলন করলে মাইনাস হবে। পণ্য উত্তোলন করলে একবার মাইনাস হবে, আরেকবার প্লাস হবে। কারণ কি, পণ্য উত্তোলনের কারণে উত্তোলন ডেবিট, ক্রয় ক্রেডিট। একবার ব্যয় উত্তোলন করলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, সেজন্য মাইনাস। আবার ক্রয় ক্রেডিট, ব্যয় মাইনাস হয়, ব্যয় কমলে আয় বাড়ে, তাহলে মালিকানা প্লাস হয়। এই জন্য ওই একবার পণ্য উত্তোলন মাইনাস হবে, আবার ক্রয় ব্যয় হ্রাস পাইছে সেজন্য মাইনাস হবে, প্লাস হবে। তার মানে মালিকানা সত্ত্ব করার ফরম্যাটটা বলা হয়ে গেল। এবার আমরা যে এতদিন অঙ্ক করে আসছি, কালান্তিক মজুদ পদ্ধতি, জাবেদা রেকর্ড করা দুইটা পদ্ধতি আছে। একটা হলো নিত্য মজুদ পদ্ধতি, আর একটা আছে কালান্তিক মজুদ পদ্ধতি। কালান্তিক মজুদ পদ্ধতিটা আমরা এতদিন করে আসছি, কিন্তু নিত্য মজুদ পদ্ধতিতে অঙ্ক প্র্যাকটিস করা হয় না। তবে সিলেট বোর্ডে একটা অঙ্ক এই ধরনের আসছিল। নিত্য মজুদ পদ্ধতি, নিত্য মজুদ পদ্ধতি বেশি আলোচনা করতে গেলে তোমরা গ্রুপ এক লাগাই দিবা, আমি অঙ্ক করার সময় সেটা বুঝাই দিব। এফওবি শিপিং পয়েন্ট আছে, এফওবি ডেস্টিনেশন আছে। এফওবি শিপিং পয়েন্ট মানে ফ্রি অন বোর্ড, আর এফওবি ডেস্টিনেশন হলো, এই দুইটা জিনিস একটু জেনে রাখো এই বিষয়গুলো। নিত্য মজুদ পদ্ধতিতে পণ্য ক্রয় করলে সেটাকে আমরা ক্রয় না বলে মজুদ পণ্য ডেবিট মনে করি, কারণ বিক্রি করার আগ পর্যন্ত এগুলা কি আমার কাছে সম্পদ। এই এফওবি শিপিং পয়েন্ট, আমি যদি জিনিস কিনি তাহলে এই জিনিসের ভাড়া আমার দিতে হবে, মানে এই ক্রয়কৃত পণ্যের ভাড়া আমি দিব। আর এফওবি ডেস্টিনেশন যদি হয়, তাহলে আমি যে পণ্য কিনছি আমার ভাড়া দিয়ে দিবে যে বিক্রি করছে সে। যেমন এটার উদাহরণ হলো কার জন্য, যেমন এই ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলা,
আমরা যে যারা ফার্মাসিটি দোকান ফার্মাসিতে আছে, তারা যে ওই ফার্মাসিউটিক্যাল থেকে যে ওষুধের অর্ডার দেয়, ওষুধের অর্ডার দেওয়ার জন্য ড্রাইভারের যে ভাড়া খরচ এগুলো কিন্তু কে দেয়? কোম্পানি বহন করে। পণ্য কিনতেছে আমি, ভাড়া কে দিচ্ছি? তারা দিচ্ছে। এই ক্ষেত্রে হলে এফওবি ডেস্টিনেশন থাকলে এমনটা হয়। আমি বলছিলাম আমি বোর্ডের কিছু অঙ্ক আলোচনা করব। বাট্টা নিয়ে আলোচনা। আগের ভিডিওটা অবশ্যই দেখতে হবে। এটা আপলোড দেওয়া আছে। আমি কমেন্টসে লিঙ্কটা দিয়ে দিব, দেখে নিবা। আমি বোর্ডের কয়েকটা অঙ্ক দেখাবো। আশা করি এর মধ্যে সব ধরনের আলোচনা চলে আসবে। এরপর জাস্ট প্র্যাকটিস করতে হবে যে কোনটি পারো কি পারো না, এটি দেখতে হবে একটু। হ্যাঁ, আমি সবগুলো আশা করি বলে যাবো, ধারাবাহিকভাবে শুধু বলে যাবো। কমেন্টস কেউ করো। আসি তাহলে। নগদ টাকা প্রশ্ন কি চাচ্ছে? আধুনিক পদ্ধতিতে শ্রেণীবিন্যাস শ্রেণীবিভাগ সহ হিসাব খাত নির্ণয় করো আর হিসাব সমীকরণের প্রভাব দেখাই দেব। তাহলে নগদান ডেবিট, আর তো ডেবিট, মূলধন, ক্রেডিট। আমরা হিসাব জানি 5টা। সম্পদ, আয়, ব্যয়, দায়, মালিকানা সত্ত্ব। সম্পদ হলো যে জিনিস ভবিষ্যতে ব্যবহার করা যাবে। ব্যয় হলো যে জিনিস সম্পদের যে অংশ ভোগ করা হয়েছে সেটা হলো ব্যয়। আর দায় হলো সম্পদের প্রতিষ্ঠানের উপর মালিক পক্ষ ব্যতীত অন্য পক্ষের দাবিকে দায় বলে। তাহলে আমাদের নগদ টাকা, নগদান ডেবিট, আসবাবপত্র ডেবিট, মূলধন ক্রেডিট। আর আবার নগদে আসবাবপত্র ক্রয়। দেখো, আসবাবপত্র ডেবিট, নগদান ক্রেডিট। ব্যবসায়ীর নিকট হতে পণ্য ক্রয়। রায়হানের নিকট হতে পণ্য ক্রয়। তাহলে ক্রয় ডেবিট, পাওনাদার ক্রেডিট বা প্রদেয় হিসাব ক্রেডিট। ব্র্যাকেটে রায়হান লিখে দিতে পারো। অফিসের জন্য মালি মাসিক এত টাকা একটি ভারী ভাড়া করেন। এই যে বাড়ি ভাড়া করলো, এটা তো লেনদেন হয় নাই, সুতরাং এটা লেনদেন না করে আসবে। আরিফের নিকট পণ্য বিক্রয়, কোনো মানুষের নাম উল্লেখ থাকলে সেটা বাকিতে বিক্রয়। তাহলে দেনাদার ডেবিট, বিক্রয় ক্রেডিট। আর দেনাদার কোন হিসাব? আশা করি এটি বলা লাগবে না। দেনাদার তো সম্পদ, বিক্রয় তো আয়। মাসিক এত টাকা হিসাব রক্ষক নিয়োগ দেওয়া হলো। হিসাব রক্ষক নিয়োগ দিলে আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় না, সুতরাং এটা কি হবে না? লেনদেন হবে না। জামালের নিকট হতে 12,000 টাকা ঋণ নেওয়া হলো। জামালের নিকট হতে 12,000 টাকা ঋণ নেওয়া হলো। তো নগদান ডেবিট, ঋণ ক্রেডিট। সম্পদ আর দায় হিসাব। আরিফের নিকট হতে 2,000 টাকা পাওয়া যাবে না। যার কাছ থেকে আর টাকা পাওয়া যাবে না সেটার নাম হলো অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা ডেবিট, দেনাদার ক্রেডিট। কর্মচারী রফিককে বেতন দেওয়া হলো। রফিককে বেতন দিয়ে যাকে বেতন দেয় সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো বেতন দেওয়া হলো। বেতন ডেবিট, নগদান ক্রেডিট। আর জামালের ঋণের 5,000 টাকা পরিশোধ করা হলো। জামালের ঋণে 5,000 টাকা যদি পরিশোধ করি, তাহলে জামালের ঋণ হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। জামালের ঋণ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ঘটনা লেনদেন আশা করি এটা নিয়ে সমস্যা হবে না। না, এটা নিয়ে কারো কি সমস্যা হবে এই সমীকরণ করা নিয়ে? শ্রেণী বিভাগ তো সবগুলা যেহেতু বলে দিছি, জাবাদা পারলে তো শ্রেণী বিভাগ পাওয়ার কোনো বিষয়ই না। তারপরে 1 তারিখ, 2 তারিখ, 4 তারিখ, 6 তারিখ লেনদেন দিয়ে কি করতে বলছে? হিসাব সমীকরণ করতে বলছে। হিসাব সমীকরণ করার সময় সম্পদের নামে গড় হয়। তাহলে 1 তারিখে সম্পদ 2টা, দায় মূলধন 1টা, 3টা পাইছে অলরেডি। 2 তারিখে সম্পদ, আগের সম্পদটা আছে, নগদের গড় আগের থেকে আছে, নতুন কোনো গড় হবে না। 4 তারিখে পাওনাদার নামে একটা গড় হবে। ক্রয়ের নামে তো গড় হবে না, কারণ ক্রয় করলে ব্যয় হয়, মূলধন থেকে মাইনাস হবে। ক্রয় করলে ব্যয় হয়, মূলধন থেকে মাইনাস হবে। পাওনাদারের যোগ হবে, মূলধনের মাইনাস হবে। নতুন দায় পাশে 2টা গড় পাইছে, একটা পাওনাদার, একটা মূলধন। আর 6 তারিখে আরিফের নিকট পণ্য বিক্রয়, তার মানে দেনাদার নামে আরেকটা সম্পদের গড় পাইছে। সম্পদের গড় হবে 3টা আর দায় পাশে গড় হবে 2টা। আশা করি এই গড় পারো না এমন কেউ কি আছে যে সমীকরণে গড়টা করতে পারো না? দেখা যাচ্ছে তো না? আমার তো নিজের একটু দেখতে হবে, তাহলে একটু ওয়েট করো, আমি একটু চেক করি ঠিকঠাক আছে কিনা। এটা তো ইজিলি পারবা, তাই না? এই জন্য আমি এটাতে আর সময় নষ্ট করতেছি না। রানিং আশা করি এবার আছে। ঠিকঠাক আছে? কেউ কমেন্ট কিছু করো।
যাক, এবার এটা আশা করি পারবা। এটি যারা পারবা না এটা তো হইতে পারে না। এবার আসি পরেরটা। কি বললো? পরের অঙ্কটা হলো এটা হলো রাজশাহী বোর্ড 2019 প্রশ্ন করছে নিট ক্রয়ের পরিমাণ, শ্রেণী বিভাগ সহ হিসাব খাত এবং লেনদেনের বহিঃ সমীকরণের প্রভাব। ঠিক আছে, ওকে ওকে, হ্যাঁ ভাই, এতক্ষণ পরে কমেন্টস আসছে। ওকে, তাহলে এটি তো আশা করি পারবা, এই জন্য এটি নিয়ে আমি আর ব্যাখ্যা করতে যাচ্ছি না। পরে বললো নিট ক্রয়ের পরিমাণ, তারপরে বললো হিসাবের শ্রেণীবিভাগ দেখাও, সংশ্লিষ্ট হিসাব খাত সহ শ্রেণীবিভাগ। তারপরে বললো হিসাব সমীকরণের উপর প্রভাব। অসীম ট্রেডার্স এত টাকা নগদ ব্যাংকে এত টাকা নিয়ে ব্যবসা শুরু করলো ঋণ নিয়ে। নগদান ডেবিট 90,000 টাকা, মনে রাখতে হবে। নগদান ডেবিটে লিখতে হবে 90,000 টাকা, ব্যাংক জমা ডেবিট 45,000 টাকা, আর মূলধন ক্রেডিট 95,000 টাকা, আর ঋণ ক্রেডিট 40,000 টাকা। আমি তার কাছ থেকে পণ্য বিক্রয়, এটা আমার বলার কিছু নাই আসলে। ধারে ক্রয়, ধারে বিক্রয়, দেনাদার পাওনাদারের সাথে দেনাদারের সাথে ধারে বিক্রয়ের সাথে পাওনাদার দেনাদার জড়িত, ধারে ক্রয়ের সাথে পাওনাদার জড়িত। বিক্রি করলে আয় হয়, ক্রয় করলে ব্যয় হয়। আশা করি এডি নিয়ে তোমাদের আর বলার কিছু থাকবে না। সহজ থাকলে ব্যাখ্যা করবো না, ক্রিটিক্যাল কিছু পাইলে বলবো। আমি তার কাছ থেকে ধাক্কাটা চেক পাওয়া গেলো, ব্যাংকে টাকা ঢুকছে, ব্যাংক ডেবিট আর দেনাদার ক্রেডিট। বিনামূল্যে পণ্য বিতরণ, বিনামূল্যে পণ্য বিতরণ করলে সমীকরণে কেমনে বসাইবা? কেউ কমেন্টস করতে বলতে পারবা? সমীকরণে কিভাবে হবে? ক্রয়ের সাথে ওই মূলধনের সাথে একবার মাইনাস হবে আর একবার প্লাস হবে। ওই বেসিক ফরম্যাটটা কিন্তু আমি লিখে দিয়েছিলাম। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে যারা আমাকে দিবা তাদেরকে, আর সবগুলা ভিডিও আমার ইয়াতে আছে কিন্তু। এই যে সমীকরণ করা যে বেসিক ফরম্যাটটা তো অনেক আগেই বলে দিছি, যে বিনামূল্যে পণ্য বিতরণ করলে কি হবে? বিজ্ঞাপনে মূলধনে করে একবার প্লাস হবে আর একবার মাইনাস, মূলধনে করে একবার প্লাস আর একবার মাইনাস। ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর, তো ব্যাংকে প্লাস হবে, আর সুদটা যেহেতু আয় তাহলে মূলধনে প্লাস হবে। আর একটু কি বড় করতে হবে? বড় করলে ভালো না? টাইম বলো তো দি, ঠিকঠাক আছে না এবার? আর একটু বড় করছে কি ক্লিয়ার দেখা যেত নাকি? তাহলে হয়ে গেল নিট ক্রয়ের পরিমাণ। ক্রয় করছি কয়বার? ক্রয় করছি একবার। ধারে পণ্য ক্রয়, মনিরের কাছ থেকে পণ্য ক্রয় 25,000 টাকা, তো নিট ক্রয় বলছি। এই যে বিনামূল্যে পণ্য বিতরণে বাদ দিতে হবে, তাহলে উত্তর শেষ, 2 নম্বর পেয়ে গেলাম। এটাও হয়ে গেল। আমি এটাতে ক্রিটিক্যাল কিছু দেখি না, নিজেরা করবা। আর এটাতে বলছে যে সমীকরণ করো, নির্দিষ্ট 4টা লেনদেন না, কি না, নির্দিষ্ট 4টা লেনদেন না। এটাতে লেনদেন হবে, এই অঙ্কটা একটু পড়ে নিতে হবে। করবা কেমনে জানো? একটু সময় তো দিতে হবে। এসে যদি লাভ দাও তাহলে কিন্তু কিছু পাইবা না। এই দেখো, নগদ একটা সম্পদ, ব্যাংক আর একটা সম্পদ, ঋণ হলো আর একটা দায়, দায় পাশে 2টা আর মূলধন। প্রথমে 4টা ঘর পেয়ে গেছে অলরেডি। আমি তার কাছে বিক্রয়, দেনাদার নামে আরেকটা ঘর পাইছি। বিক্রয়ের নামে ঘর হবে না, কারণ বিক্রি করলে আয় হয়, মূলধনের যুগ হবে, দেনাদারের যুগ হবে। মনিরের কাছে পণ্য ক্রয়, তাহলে পাওনাদার নামে আরেকটা ঘর, দায় পাশে 3টা ঘর, একটা ঋণ আর একটা পাওনাদার আর একটা মূলধন, 3টা। সম্পদ পাশে নগদ, ব্যাংক আর দেনাদার, 4টা পেয়েছি। নগদে পণ্য বিক্রয়, নতুন ঘর হবে না, নগদে প্লাস হবে আর মূলধনে প্লাস হবে। তারপরেটা আনিদার কাছ থেকে ধাক্কাটা চেক, ব্যাংকের ঘর তো আগে থেকেই আছে, চেক পাবো দেনাদার মাইনাস মূলধন প্লাস, না ওই ওই ব্যাংক প্লাস আর দেনাদার মাইনাস। বিনামূল্যে পণ্য বিতরণ, এটা মূলধনে প্লাস হবে মাইনাস হবে, অন্য জায়গায় বসবে না। ব্যাংক সুদ মঞ্জুর করলো, ব্যাংক ডেবিট, ব্যাংক সুদ ক্রেডিট, ব্যাংক সুদটা আমার আয়, মূলধনে প্লাস হবে আর ওই ব্যাংকে যোগ হবে, নতুন ঘর হচ্ছে না। তো সম্পদ পাশে 3টা ঘর, দায় পাশে 3টা, 3টা 3টা 6টা ঘর হবে। আশা করি তো পারবা, এটাই নিয়ে কি সমস্যা হবে? হওয়ার কথা না। এরপরের অঙ্কটা হলো, দেখা যাচ্ছে তো না? এই যে এভাবে রাখলে এই অঙ্কটা সিলেট দিনাজপুর বোর্ড 2019, এই দিনাজপুর বোর্ডে 19-এ একটা নতুন ধারার অঙ্ক দিচ্ছে। তোমাদের কপালে যদি আসে তো জেনে রাখাতেও সমস্যা নাই। তাহলে এই অঙ্কটা হলো যে আলতাফ মাহমুদ 2018 সালে একই মে মাসে যন্ত্রপাতি 90,000 টাকা, আসবাবপত্র 80,000 টাকা, নগদ 70,000 টাকা, ব্যাংক 35,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। শুরু যে করছি, কয়টা জিনিস নিয়ে শুরু করে? একটা সম্পদ, 2টা সম্পদ, 3টা সম্পদ আর একটা ঋণ, 4টা বিষয় নিয়ে সে ব্যবসা শুরু করে।
তারপরে হলো মাল ক্রয় নগদে 25,000 টাকা আর বাকিতে 40,000 টাকা। এই জাবেদা তো আমরা শিখছি বহুকাল আগে। ক্রয় ডেবিট কত? 25 আর 40 65,000 টাকা। নগদান ক্রেডিট 25,000 টাকা। পাওনাদার ক্রেডিট 40,000 টাকা। নগদে বিক্রয়, নগদান ডেবিট বিক্রয় ক্রেডিট, বাকিতে বিক্রয় 40,000 টাকা। ভিন্ন দ্বারা নাই, একে সেম দাঁড়ায়। নগদান ডেবিট, দেনাদার ডেবিট, বিক্রয় ক্রেডিট সবটা যোগ করে একসাথে বলতে হবে। আর বাকিতে আসবত ক্রয়, আসবত ডেবিট আর আসবত সরবরাহকারী অথবা প্রদেয় হিসাব ক্রেডিট। সাপ্লাইজ ক্রয়, সাপ্লাইজ ক্রয় মানে সাপ্লাইজের ইংরেজি, সাপ্লাইজের বাংলা হলো মণিহারি। মণিহারি হলো একটা বাংলা ব্যয়, কিন্তু সাপ্লাইজ যদি বলি এটা আমরা সম্পদ মনে করে ডেবিট মনে করি। সাপ্লাইজ ডেবিট, নগদান ক্রেডিট। কর্মচারী বেতন দিলাম, বেতন ডেবিট, নগদান ক্রেডিট। পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হলো, বিজ্ঞাপন ডেবিট, নগদান ক্রেডিট। নিজ প্রয়োজনে কারবার থেকে নগদ উত্তোলন, উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। প্রদ হিসাবে অর্থ পরিশোধ করা হলো, প্রদ হিসাব ডেবিট আর নগদ ক্রেডিট। প্রারম্ভিক মূলধন কত? ওই যে সব যোগ করো, নগদ টাকা, আসবাবপত্র, নগদ, এই তিনটা যোগ করে তাহলে ঋণ মাইনাস করা লাগবে না। তিনটা যোগ করলেই প্রারম্ভিক মূলধন হয়ে গেছে। যদি বলে জাবেদা দেখিয়ে দাও, জাবেদা দাও 1 তারিখে, তাহলে অবশ্যই নগদের সাথে ঋণের টাকা যোগ করে বলতে হবে। কে জয়েন করছো? তামজিদ রহমান আছি, আসসালামু আলাইকুম, ভালো আছি। তামজিদ রহমান, এ কি তামজিদটা দেখতেই আচ্ছা, আমরা 1 তারিখ গেল, 8 তারিখ গেল, 12 তারিখে টেবিল আছে হিসাব সমীকরণে দেখাও। আধুনিক পদ্ধতি শ্রেণী বিভাগ, শ্রেণী বিভাগ তো পারি। হিসাব কয় প্রকার? 5 প্রকার না? ওই জন্য জাবেদা বললে কি হয়, কোনটা কোন হিসাবে গেছে এটা কিন্তু নিজেরা বুঝবে। এই যে হিসাব 5 প্রকার। প্রথমে লিখবা তারিখ, সংশ্লিষ্ট পক্ষ বা হিসাব, তারপরে লিখবা কি, তারপরে লিখতে হবে শ্রেণী বিভাগ। এই সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সূত্র। সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সূত্র মনে থাকবে। আগের ক্লাসটা কিন্তু দেখতে হবে, দেখার পরে পারবা। এটাতে আমি জটিল কিছু দেখি নাই। এরপর এটাতে আসো, ওই কুমিল্লা বোর্ড 2019, কুমিল্লা বোর্ড 2019 নগদ ডেবিট। প্রশ্নটা আগে একটু দেখে না। প্রারম্ভিক মূলধন এক প্রশ্ন, 1 থেকে 4 তারিখের শ্রেণী বিভাগ। আর শ্রেণী বিভাগ নিয়ে তো সমস্যা হওয়ার কথা না। আর মালিকানা সত্য বের করো। তিনটা প্রশ্ন উত্তর একসাথে দিয়ে যাবো। জাবেদা পারলে কোনো সাইডে তোমাদের সমস্যা হবে না। তবে জাবেদা পারার পরে সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা এই 5টা জিনিস চিনতে হবে। চিনতে পারলে আর কোনো প্যারা নাই। আসো এবার নগদ ডেবিট, পণ্যদ্রব্য তাহলে ক্রয় ডেবিট, ব্যাংক জমা তাহলে ব্যাংক ডেবিট, 3টা ডেবিট আর সবটি যোগ করে একসাথে মূলধন ক্রেডিট। তাহলে 3টা যোগ করলে প্রারম্ভিক মূলধন, উত্তর কিন্তু 2টা একসাথে হয়েছে। আর যখন সমীকরণ করবা, সমীকরণ এতে নাই, মালিকানা সত্য বের করতে বলছে। মালিকানা সত্য বলার সময় প্রারম্ভিক মূলধন সবটুকু আসবে, আবার এই পণ্যদ্রব্যটা মাইনাস হবে। দেখাবো এটা। চেকের মধ্যে পণ্য ক্রয়, ক্রয় ডেবিট, ব্যাংক ক্রেডিট। বাকিতে পণ্য বিক্রয়, দেনাদার ডেবিট, বিক্রয় ক্রেডিট। ভোক্তাদেরকে বিনামূল্যে পণ্য বিতরণ, তাহলে ওই যে বিজ্ঞাপন ডেবিট, ক্রয় ক্রেডিট। ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন, উত্তোলন ডেবিট। উত্তোলন শব্দটা শুধু ব্যবসা থেকে উত্তোলন, এটা একটু জাবাদা বলো তো, ব্যবসা থেকে উত্তোলন এটা জাবাদা লিখে দাও কমেন্টসে দিয়ে কে পারো। ব্যবসা থেকে উত্তোলন জাবাদা বলো। তাহলে উত্তোলন ডেবিট, ব্যাংক ক্রেডিট জাবাদা লিখে দাও। কিন্তু যারা আছো ব্যবসা থেকে উত্তোলন জাবাদা বলো, ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর করা হলো, তাহলে ব্যাংক ডেবিট, ব্যাংক সুদ ক্রেডিট। বক্তব্য ক্লিয়ার? এবার আসি মালিকানা সূত্রে কি কি আসে আমি তো আগে বলে দিছি। কে কে লিখছো দেখবো। তাহলে এই 3টা হয়ে গেল। তারপর প্রশ্ন করলো যে শ্রেণী বিভাগ দেখাও। তাহলে নগদান ডেবিট, ক্রয় ডেবিট, ব্যাংক ডেবিট, মূলধন ক্রেডিট। তাহলে প্রথমে কয়টা লিখতে হবে কি, এই যেভাবে 1 তারিখে না, ও 1 তারিখ থেকে 4 তারিখ, ওটাও তো 1 তারিখ, শুরু করার সময়টা তো 1 তারিখই হয়। 1 থেকে 4 তারিখ, হ্যাঁ, 1 থেকে 4 পর্যন্ত লেনদেনগুলো আধুনিক পদ্ধতিতে শ্রেণী বিভাগ দেখাও। 1 থেকে 4, হ্যাঁ। তো ক্রয় ডেবিট, ব্যয় হিসাব। এই আর প্রথমটা যদি নগদ ডেবিট, ব্যয় সম্পদ, পণ্যদ্রব্য ডেবিট, ব্যয়, ব্যাংক ডেবিট, সম্পদ, মূলধন ক্রেডিট, মালিকানা সত্ত্ব। ব্যবসা থেকে উত্তোলন জাবেদা দিছো? আমারটা নামটা তামজিদ রহমান, কি নাবিল নাকি নাকি?
নাম তো ক্লিয়ার কইতে হইবে। ৩ নাম্বারটা বুঝো নাই। ৩ নাম্বারটা মানে কোনটা বুঝো নাই? এই জায়গায়? ভোক্তাদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ। ওই মালিকানা সত্ত্বটা আমি একটু না হয় করে দিই, হ্যাঁ? সবগুলা না বলে কিছু অংক করে দিই। করলে তোমাদের একটু ভাল লাগবে নাকি? একটু দেখো মালিকানা সত্ত্বটা যেহেতু নতুন এবং এরা একটু ভিন্ন ফরমেট। মালিকানা সত্ত্বটা করতে হবে তো এটা একটু করে দিই নাকি? কি গো? মালিকানা সত্ত্ব লিখছো? উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। ভেরি গুড। ব্যবসা থেকে উত্তোলন। আর ব্যাংক থেকে উত্তোলন এটা বলো এবার। এবার হবে। এবার বুঝবো কি হয়। ব্যাংক থেকে উত্তোলন আর কিচ্ছু বলিনি। ৩ নাম্বারটা সবাই ব্যাখ্যা আবার পাইবা। হ্যাঁ? আমি একটু করেই দিই। প্রশ্ন করছিল মালিকানা মাস শেষে মালিকানা সত্ত্ব নজরুলের মালিকানা সত্ত্ব বের করো। নজরুলের মালিকানা সত্ত্ব বের করো। হ্যাঁ? দেখা যাচ্ছে কিনা একটু বলবা। একটু ঘুরাই দিই নাকি? পড়াশোনা একটু সিরিয়াস করো। আরে দাঁড়াও এই যে স্ট্যান্ডটা একটু ডিস্টার্ব হইতেছে। হ্যাঁ? শক্ত করে নি। এবার হয়েছে তো না? সময় একটু দিতে হবে। যে আইসাই বলে যে আমার একসাথে আমার ইয়া দিয়ে দেন, আমার ১ কেজি পড়াশোনা দিয়ে দেন। এটা কিন্তু হবে না। একটু সময় দিতে হবে, কথা শুনতে হবে। সরাসরি বললে ১-১.৫ ঘন্টা পড়ানো হয়। এই জায়গায় কাহিনী করো, সময় নষ্ট করো। এবার তো সময় নষ্টের কোনো সুযোগ নাই। পড়াশোনা শুনতে হবে, শুনতে, শুনতে একসময় তুমি পেরে যাবা। কি আমার কেউ কি লিখছো? ও নাবিল ভেরি গুড। ও নাবিল, নাবিল ভেরি গুড। এবং প্রমাণ হবে পড়াশোনার রেজাল্ট ইউনিভার্সিটিতে চান্স পাইলে তখন প্রমাণ হবে, বুঝছো কিনা? যে ভালো কিছু করতেছে। এবার আমি মালিকানা সত্ত্বটা করে দিই। সবটুকু নিয়ে মালিকানা সত্ত্ব করতে বলছি। মালিকানা সত্ত্ব করার সময় আমি কি করব? হেডিং তো লিখতে পারবা। হেডিং লিখতে কারো সমস্যা হবে? এই হেডিং দিই। দেখা যাচ্ছে কিনা? না এটা শুরু করুন। বড় হয়ে গেছে না? এই মাস শেষে নজরুলের মালিকানা সত্ত্বের পরিমাণ নিবে। এইটা নিজে, নিজে লিখবা। আমি এই জায়গায় লিখতেছি কি? মালিকানা সত্ত্বের আরেক নাম কিন্তু স্বত্বাধিকার, হ্যাঁ? বা সমাপনী মূলধন বললে হবে। মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয়। পরিমাণ নির্ণয়। তারিখ বিবরণ টাকা, টাকা নাম দিবা। তারিখ বিবরণ টাকা, টাকা দেখা যাচ্ছে তো নাকি? এই ফাহিম নাবিল কই? কইতে তো। সাইফা কই? হুম? লক্ষ্মীপুরের স্টুডেন্ট, সরকারি কলেজ। সাইফা কই আসেনি? কমেন্টস করে জানাইও। এবার আমরা আসি। দেখা যাচ্ছে তো নাকি? কমেন্টস করে কও তো ওরা। কত সাল অঙ্কটা? প্রথম মাসে তার সম্পর্কিত লেনদেনগুলো। ২০০০ কত সাল? সাল-টাল দেয় নাই? কোনো মাস নাই, কোনো সাল নাই। তারিখের জায়গায় ফাঁকা রাখো। প্রমাণ সংখ্যা 1 দিয়ে বইসা থাকো। প্রথমে কি আছে? পারমাণবিক মূলধন। ৮০,০০০ ভেরি গুড। হুম, ওকে। এ দেখতে হবে, সময় দিতে হবে কিন্তু। লাফ দিয়ে চলে গেও না আবার। তাইলে আমি যে ব্যবসা শুরু করছিলাম, নগদ টাকা ৫,০০,০০০, পণ্য দ্রব্য ২,০০,০০০ আর ব্যাংকে জমা ১,০০,০০০। মোট কয় লাখ হইছে? ৬,০০,০০০ টাকা। পারমাণবিক মূলধনে আমি কয় লাখ টাকা লিখব? পারমাণবিক মূলধনে ৬,০০,০০০ টাকা লিখব। কোনো ঝামেলা নাই এমনি। এবার এই শুরুতে গিয়ে আবার একটা বাদ দিতে হবে। কি জানো? ওই যে পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা শুরু করছো না? এটা আবার মাইনাস হবে। পণ্য দ্রব্য নিয়ে ব্যবসায় শুরু। ওই যে এটার মধ্যে কিন্তু ২,০০,০০০ টাকা পণ্যদ্রব্য আছে। ২,০০,০০০ টাকা যে পণ্যদ্রব্য এটা তো আয় না, এটা ব্যয়। এজন্য এটা তো তো এবার টাকাটা দিছে মালিক। এজন্য কি হবে এটা?
ওই মূলধনের যেহেতু মালিক দিছে তাহলে কি হবে? প্লাস হবে। পরে আবার মাইনাস হবে। এটা সম্পদ না, এটা বেশি দিন ব্যবহার করা যাবে না। ক্রয় হলো এমন জিনিস যা অন্যের কাছে হস্তান্তর করব, বিনিময়ে কিছু লাভ করব। আমি বিক্রি করব। আমি নিজে ভোগ করব না। এরপরে হলো আমরা চাইলে এটা ১ তারিখ দিতে পারি। বছরের শুরুতে একটা হইলো, তারিখ না দিলে ফেক না। মাস, সাল কিচ্ছু উল্লেখ নেই। ১ তারিখে কি হইলো? চেকের মাধ্যমে ক্রয়। তো চেকের মাধ্যমে ক্রয় করলে আয় না ব্যয়? অবশ্যই ব্যয়। চেকের মাধ্যমে ক্রয়। ক্রয় করলে তো ব্যয় হয়। কয় টাকা ক্রয় করছি? ৫০,০০০ টাকা। তাহলে এটা কি হবে? মাইনাস হবে। ৩,৫০,০০০। এরপরে লেনদেন নাকি? এটা কিন্তু কুমিল্লা বোর্ড ২০১৯। তোমরা প্রয়োজনে ওটা বের করে রাখতে পারো। তারপরে আছে ভোক্তাদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ। ভোক্তাদের মধ্যে কি বিনামূল্যে পণ্য বিতরণ। কয় তারিখ? না, ২ তারিখ আছে। বাকিতে পণ্য বিক্রয়। এটা প্লাস হবে। বিক্রি করলে আয় হয়। নগদে হোক, বাকিতে হোক। যেভাবেই হোক বিক্রি করলেই আয় হবে। বাকিতে পণ্য বিক্রয়। বাকিতে পণ্য বিক্রয় কত টাকা? ৭০,০০০ টাকা। বাকিতে পণ্য বিক্রি করলে প্লাস হবে ৪,২০,০০০ টাকা। নাকি? ভুল করছি। ঠিক আছে। এবার হাতে ধরার প্রয়োজনে লিখতে থাকবা। আগে বুঝা প্রয়োজনে লিখলে পরে হবে। এবার ৩ তারিখ। ভোক্তাদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ। ভোক্তার মধ্যে কি? বিনামূল্যে পণ্য বিতরণ। যাবেদা বলো? বিনামূল্যে পণ্য বিতরণ করলে বিজ্ঞাপন ডেবিট, আবার ক্রয় ক্রেডিট। একসাথে প্লাস, একসাথে মাইনাস। তাহলে কি হবে? বিনামূল্যে পণ্য বিজ্ঞাপন ডেবিট। তাহলে বিনামূল্যে পণ্য বিতরণ কি হবে? বিনামূল্যে পণ্য বিতরণ। বিনামূল্যে পণ্য বিতরণ যেহেতু বিজ্ঞাপন খরচ, এজন্য কি হবে? মাইনাস হবে। কয় টাকা? ৫,০০০ টাকা। তারপরে ৪, ৪,১৫,০০০ টাকা, তাই না? এই যে বিজ্ঞাপন বিতরণ করলাম এবং ক্রয় তো ক্রেডিট। দাবিদার মনে রাখতে হবে। ক্রয় কিন্তু ক্রেডিট। তাহলে কি হলো? ক্রয় ব্যয় হ্রাস। ক্রয় ব্যয় হ্রাস পাওয়ার কারণে এটা আবার কি হবে? প্লাস হবে। অর্থাৎ একই করে একবার কি হবে? ব্যয় বাড়লে মালিকানা কমে। ব্যয় কমলে মালিকানা বাড়ে। এজন্য কি হলো? আবার এই ৪,২০,০০০ টাকা হয়ে গেল। বক্তব্য ক্লিয়ার? দাবিদার মনে রাখবে কিন্তু। বিনামূল্যে পণ্য বিতরণ একবার হলো মাইনাস। এটা আমি এটা লিখতে পারতাম। বিনামূল্যে পণ্য বিতরণ আবার প্লাস করব। ব্র্যাকেটে ক্রয় ব্যয় হ্রাস। এটা লিখে দিলে সুন্দর হবে আরো বেশি। রাইট? ৩ তারিখে ২ টা কাজ করতে হবে। এবার আসো ৪ তারিখে ক্রমিক নাম্বার ৪। ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন। মালিক উত্তোলন করলে মালিকানা কমে। তাহলে ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলে মালিকানা কি হয়ে যাবে? কমে যাবে। ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন। ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন। ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন। টাকাটা কত? যা আছে তাই। ১০,০০০ টাকা আছে, বসায় দাও। ৪,১০,০০০। লেনদেন কিন্তু আরেকটা আছে। ব্যাংক সুদ মঞ্জুর করলো। এবার জাবেদা বলতে হবে। ওই জাবেদা আমি সব জায়গায় জাবেদার আগে স্ট্রং করতে যাই। জাবেদা যদি ভালো করে পারো তাহলে অঙ্ক নিয়ে আর কোনো সমস্যা কোনোদিনই হবে না। জাবেদার কনসেপ্টের মধ্যে ৫ টা হিসাব কিন্তু ঢুকতেই হবে। তাহলে ব্যাংক ডেবিট, ব্যাংক সুদ ক্রেডিট। ব্যাংক ডেবিট, ব্যাংক সুদ ক্রেডিট। তাহলে টাকা ব্যাংক ডেবিট হইলে মালিকানা বাড়ে, ব্যাংক ডেবিট হইলে সম্পদ বাড়ে। আর ব্যাংক সুদটা ক্রেডিট, এরা আয় বাড়ছে। আয় হইলে কি হবে? প্লাস হবে। ওটা মাইনাস হবে, মাইনাসটা দেই নাই। হ্যাঁ? এটা প্লাস হবে। ব্যাংক সুদ মঞ্জুর। এটা কি হবে? ব্যাংক সুদ মঞ্জুর। কয় টাকা? ১,২০০ টাকা। এই কত টাকা? ৪,১১,২০০ টাকা। এটা হলো মালিকানা সত্ত্ব বা সমাপনী মালিকানা সত্ত্ব বা সমাপনী মূলধন। এটা কিন্তু বিভিন্ন নামে আসতে পারে। সমাপনী মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব আসতে পারে, স্বত্বাধিকারও আসতে পারে। যাই আসুক উত্তর কিন্তু একটাই, স্বত্বাধিকার। মনে রাখতে হবে। স্বত্বাধিকার অথবা কি আসতে পারে? সমাপনী মূলধন। এই যতগুলো আসুক ডিজাইন কিন্তু একই। এভাবেই করতে হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। কারো কি সমস্যা আছে? মাহিম, নাবিল প্রশ্ন করো। কোনো সমস্যা আছে কিনা? তাইফা কই? ওরা তো দেই না। কমেন্টস করে জানাও কারো বুঝতে সমস্যা হয়েছে কিনা। জানাইতেইব তো। এই লাইভে গিয়া মোবাইল ছাইড়া ওই অন্যদিকে চলে যাবে, এটা তো হবে না।
ধরো তুমি অনলাইনে আসো, অন্যদিকে চলে গেছো, অনলাইনে মোবাইল ২ টা চালাইতেছো। তাইলে তো হবে না। আরে ক্লাস দেখতেছি স্যারের। আমার শব্দ সেটা ঠিক শুনতেছো। উত্তর দিতে হবে। অ্যাক্টিভ আছো কিনার প্রমাণ হলে উত্তর দিতে হবে। গেল এটা। এবার আসি এর পরেরটা। কি বলল? আমি কি যোগ কোনো ভুল করছি? ৫,০০,০০০ ৬,০০,০০০ লিখছি। ২,০০,০০০ লিখি নাই? এই তো একটু। আচ্ছা এটা কোনো সমস্যা নাই যে ৫,০০,০০০, ২,০০,০০০, ৭,০০,০০০, ৮,০০,০০০। আমি ২,০০,০০০ টাকা যোগই ভুল করছিলাম। হ্যাঁ? সব জায়গায় ২,০০,০০০ টাকা শুরুতে কি হবে? ৮,০০,০০০ টাকা হবে। হ্যাঁ? এটা কোনো সমস্যা না। তোমরা একটু ঠিকঠাক করে নিবে। এদিকে ৮,০০,০০০ হবে। আর যত জায়গায় আছে সব দিকেই ২,০০,০০০ টাকা বাড়বে আরকি। এটা ৬,০০,০০০ হবে, এটা ৫,০০,০০০ হবে, এটাও ৬,০০,০০০ হবে, এটাও ৬,০০,০০০ হবে, এটাও সব। হুম? মানে ফাইনাল উত্তর হলো ৬,১১,২০০। এই যোগটা যে আমি ভুল করলাম কেউ তো কইল না ওই সময়। পণ্যটা দিলে, পণ্যটা না দিলে পণ্য এই কাজটা করতে হবে। না আস আইস আরে সিয়াম কি অবস্থা রে সিয়াম? হ্যাঁ? আরে সিয়াম আছি তো ভালোই। তো তোর কি অবস্থা সিয়াম? পড়াশোনা কেমন করতেছ ক? পড়াশোনা ভালো করে করিস। মারপিট তো অনেক খাইলি। ভালো একটা কিছু করিস। যে জায়গায় আছো সিরিয়াস পড়াশোনা করিস। ওই পণ্য যদি না থাকে তাহলে তো ম্যানেজ করবো না। পণ্য থাকার কারণে শুরুতে প্লাস করছি পরে মাইনাস করছি। সিয়াম আছি আলহামদুলিল্লাহ ভালো। তোমরা আছো ভালো তো নাকি? ভালো নাই কেন? কে সিয়াম? ভালো থাকবে না কেন? কোন কলেজে ভর্তি হইছো? কলেজের নাম কই তো? কোনটাতে ভর্তি হইছো? এই পানম্বি ময়দান আবার আসছি। মাস শেষে আবার স্বত্বাধিকার আসছি। সমীকরণের প্রভাব দেখাও আসছি। হুম। আশা করি যে এইমাত্র যে ডিজাইনটা করাইছি সমস্যা হবে না। নগদান ডেবিট, অফিস সরঞ্জাম ডেবিট, মূলধন ক্রেডিট। কোনো তারিখ বলে নাই। তার মানে সবটুকু সমীকরণ করতে হবে। আমি প্রয়োজনে একটা সমীকরণ করে দিব। নগদে পণ্য ক্রয়, ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট। অফিস সরঞ্জাম নগদে ক্রয়, অফিস সরঞ্জাম ঋণ, নগদান ক্রেডিট। নগদে পণ্য বিক্রয়, তাহলে নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট। বাকিতে পণ্য ক্রয়, ক্রয় ডেবিট, পাওনাদার ক্রেডিট। বাকিতে পণ্য বিক্রয়, দেনাদার ডেবিট, বিক্রয় ক্রেডিট। পাওনাদারকে পরিশোধ করা হলো, পাওনাদার ডেবিট, নগদান ক্রেডিট। দেনাদার থেকে আদায় হলো, নগদান ডেবিট, দেনাদার ক্রেডিট। কর্মচারী বেতন দিলাম, বেতন ডেবিট, নগদান ক্রেডিট। প্রারম্ভিক মূলধন কত? ও প্রথম দুইটা যোগ করে দিবা। যশোরপুর ২০১৯ সিম্পল প্রশ্ন। কাজী ফারুকি তো? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। কি সিয়াম তোমার কি হয়েছে কি? হ্যাঁ, ভালো কিছু করতেই হবে। ও ও ডিপ্লোমাতে ভর্তি হয়েছো? আচ্ছা যাক। যেটাতে ভর্তি হয়েছে পড়াশোনায় সিরিয়াস করতে হবে। হ্যাঁ, ভালো করে পড়াশোনা করতে হবে। ডিপ্লোমাতে একটু যত ভালো, যেহেতু টেকনিক্যাল পড়াশোনা, একটু সিরিয়াস করতে হবে। ওই মাস শেষে স্বত্বাধিকার তো পারবা। কোনটা আয়গুলা যোগ করবা, ব্যয়গুলা বাদ দিবা। এই যে ডিজাইনটা এইমাত্র করছি, এটা চলে আসবে। সমীকরণ করবা। সমীকরণে গড় হবে কয়টা? নগদ একটা, অফিস সরঞ্জাম একটা, ২টা সম্পদ আছে, দেনাদার একটা আছে, ২টা সম্পদ, আর পাওনাদার আছে, আর মূলধন আছে। তাই পাশে ২টা সম্পদ, পাশে ৩টা গড় হবে। শেষ অঙ্কটা নিজে নিজে করবা। এটা নিয়ে বলার কিছু থাকবে না। সিম্পল হিসাব নিকাশ। এবার আমরা আসবো সিলেট বোর্ড ২০১৯ 17। সিলেট বোর্ড ২০১৭ অঙ্কটা একটু ভিন্ন দেবে। হ্যাঁ, আমরা যে এতকাল অঙ্ক করছি সেটি হচ্ছে কালান্তিক মজুদ পদ্ধতি। নিত্য মজুদ পদ্ধতি ইন্টারে বেশি আলোচনা হয় না, কমই থাকে। বাট অনার্স থেকে এটা নিয়ে একটা চ্যাপ্টার আছে। এর মধ্যে অনেকগুলো সেকশন আছে। এটা হলো বিল্লাল স্যার মনে হয় আছেন। আসসালামু আলাইকুম বিল্লাল স্যার। ভালো আছেন স্যার? এটা নিত্য মজুদ পদ্ধতি। অঙ্কটা নিত্য মজুদ পদ্ধতি কিনা আমি বুঝবো কি করে? যখন বিক্রয়ের সাথে ব্র্যাকেটে ক্রয় মূল্য লেখা থাকবে তখন বুঝবো এটা নিত্য মজুদ পদ্ধতি। প্রশ্ন করছি প্রথমে জানুয়ারি মাসে দিলরুবা জাহানের নিট ক্রয়, নিট বিক্রয়ের পরিমাণ বের করো। লেনদেনে টেবুলার সামারিটা তৈরি করো।
আর জানুয়ারি সমাপ্তিতে দিল আয় বিবরণী তৈরি করো। ভালো কথা, আমি সব এই অঙ্কটা সবটুকু করে দিব, যেহেতু নতুন কিছু আইটেম আসছে, জেনে রাখা দরকার তোমাদের। হ্যাঁ, সিয়াম, তোর আম্মুকে আমার সালাম জানাইস। আমি আবার ফোন দিব আবার, অঙ্কটা করাই। এটা নগদ 1,00,000 টাকা। এই ব্যবসা শুরু করে নগদান ডেবিট মূলধন ক্রেডিট, কোনো সমস্যাই নেই। মার্চেন্ডাইজিং ব্যবসায়ী, সালসাবিল ট্রেডার্স হতে বাকিতে পণ্য ক্রয়। আমরা তো সিম্পল অঙ্ক করি, ক্রয় ডেবিট, কি মনে করে, ব্যয় মনে করে ডেবিট করি, কিন্তু এই ক্ষেত্রে ক্রয়কে ক্রয় বলা যাবে না। পণ্যটা বিক্রি করার আগ পর্যন্ত এগুলো আমাদের সম্পদ হিসেবে গণ্য হবে, মজুত পণ্য হিসাবে ডেবিট হবে। এবং যেহেতু বাকি মানুষ প্রতিষ্ঠান থেকে কিনছে, তার মানে এটা বাকিতে ক্রয়, পাওনা তারপর প্রদেয় হিসাব ক্রেডিট হবে। নগদে পণ্য বিক্রয়, নগদান ডেবিট বিক্রয় ক্রেডিট, সিম্পল 40,000 টাকা। বাট এই যে ক্রয় মূল্য আছে, এইটা হচ্ছে নিত্য মজুত পদ্ধতিতে এই যে ক্রয় মূল্যটা লেখা আছে। আমরা কোনো জায়গায় এই বিক্রয়ের সাথে ক্রয় মূল্য উল্লেখ পাই না, বাট এই জায়গায় কি আছে, বিক্রয়ের সাথে ক্রয় মূল্য উল্লেখ আছে। তাহলে বুঝতে হবে নিত্য মজুত পদ্ধতি। এই ক্রয়ের সমঝা বাজারে কি বলছিলাম, ক্রয় ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট। বাট যখন আমরা কি করব, ক্রয় না বলে মজুত পণ্য বলতে হবে, কারণ এটা নিত্য মজুত পদ্ধতি। এবার বিক্রয়ের সময় নগদান ডেবিট বিক্রয় ক্রেডিট 40,000 টাকা, সেম জাবেদা, এটা আগেও হবে এখনো হবে। বাট একটা জাবেদা বাড়বে, সেটা হচ্ছে কি, ক্রয় মূল্য 25,000 টাকা। তার মানে বোঝা যাচ্ছে যে 25,000 টাকার পণ্য আমি 40,000 টাকা বিক্রি করছি, বিশাল লাভ কিন্তু। এভাবে লাভ নর্মালি মানুষ করতে পারে না। তাহলে কি হবে, এটার জন্য আরেকটা জাবেদা হবে, 40,000 টাকার মজুত পণ্য আমার কমে নাই, কমছে কিন্তু 25,000 টাকা। কিনলে মজুত পণ্য ডেবিট করি, বিক্রি করলে মজুত পণ্য ক্রেডিট হবে। আর এই যে পণ্যটা 40,000 বিক্রি করলাম, তার জন্য ব্যয় কত, এটার জন্য ডিরেক্টলি বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট হয় 25,000 টাকা, আর মজুত পণ্য ক্রেডিট হবে 25,000 টাকা। রাইট, দুইটা জাবেদা হবে, বিক্রয়ের সময় দুইটা জাবেদা হবে, ক্রয়ের সময় একটা জাবেদা। আর ক্রয় ফেরতে দুইটা, একটা জাবেদা হবে, বিক্রয় ফেরত দুইটা জাবেদা হবে, এই হলো ভিন্ন। আর তেমন কোনো ভিন্ন নাই, মনে রাখবে। এরপরে সাফিন এন্টারপ্রাইজের কাছে ধারে পণ্য বিক্রয়, আবার সেই বিক্রয়টা আসছে। মানুষের নাম থাকলে বাকিতে বিক্রয়, তো দেনাদার বিক্রয় ক্রেডিট 40,000, আর একটা জাবেদা হবে 20,000 দিয়ে। কি হবে, এই বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট, মজুত পণ্য ক্রেডিট, 20,000 টাকা। সালসাবিল ট্রেডার্সকে পণ্য ফেরত দিলাম, সালসাবিল থেকে আমি পণ্য কিনছিলাম, এবার পণ্য ফেরত দিব, তাহলে মজুত পণ্য এবার ক্রেডিট হবে, আর প্রদেয় হিসাব ডেবিট হবে 2,000 টাকা। 3% বার্তার সাপেক্ষে সালসাবিল ট্রেডার্সকে 3/4 পরিশোধ করা হলো। 3/4। সালসাবিল হলো আমার লেনদেনটা ছিল 60,000 টাকা, 2,000 টাকা ফেরত দিলে থাকবে 58,000 টাকা। 58,000 টাকাকে 4 ভাগ করে 3 গুণ করলে যে টাকাটা হয়েছে, সেই টাকাটা পরিশোধ করছি। ওইটা আবার 3% বার্তা, সবটুকু দেই না, 3% টাকা কম দিছি। আশা করি বিষয়টা ক্লিয়ার। 58,000-কে আগে 4 ভাগ করে 3 গুণ করবা, গুণ করার পরে যে টাকাটা আসবে সেটাকে 3% করতে হবে। এই টাকাটা বার্তা, সেই টাকাটা আমি দেই নাই। জাবাদাগুলা বুঝলে পরে অঙ্কটা করলে সরাসরি বুঝতে পারবা। তাহলে জাবাদা কি হবে, পরিশোধ, পাওনাদার ডেবিট, প্রাপ্তবার্তা ক্রেডিট এবং নগদান ক্রেডিট। তারপরে আসলো সাফিন এন্টারপ্রাইজকে 4% বার্তা পরবর্তী আদায় হলো। সাফিন এন্টারপ্রাইজের কাছে আমি পণ্য বিক্রি করছি 40,000, তার থেকে আমি আজকে 19,200 টাকা ক্যাশ পেয়ে গেছি। বাট এই টাকাটার মধ্যে কি, বাট্টা বাদে বাট্টা পরবর্তী বাট্টায় টাকা আদায় হলো, সেই ক্ষেত্রে 4% বাট্টা মানে, আমরা বাট্টা মানে ডিসকাউন্ট আমরা জানি, বাট্টা মানে কম, 100 থেকে 4 টাকা কম। তাহলে আমি যে 19,200 টাকা পাইছি, এটার মধ্যে কিন্তু বাট্টা নাই, বাট্টাটা কই, এই টাকাটা 90%, 100% না, এটা কত পার্সেন্ট, 4% টাকা কম, তাহলে এটা কত পার্সেন্ট, 96% টাকা। তো 96 দ্বারা ভাগ করে 4 দ্বারা গুণ করলে বাট্টার টাকা আমি 800 টাকা পাবো। আমার ট্রানজাকশনটা ছিল মূলত 20,000 টাকা, সে আমাকে 20,000 টাকা 4% 800 টাকা, এই 800 টাকা বাদ দিয়ে বাকি টাকাটা দিচ্ছে, বাট বাট্টা তো এই জায়গায় লেখা নাই। সেজন্য এটাকে 96 দ্বারা ভাগ করে 4 দ্বারা গুণ করে বাট্টা বের করে নিতে হয়। অনাদায়ী পাওনার পরিমাণ 1,000 টাকা, যে টাকাটা আর পাবো না। অনাদায়ী পাওনা ডেবিট, দেনাদার ক্রেডিট, সিম্পল হিসাব। প্রথম বললো যে জানুয়ারি মাসে দিলরুবা জামানের নিকট হতে নিট ক্রয় ক্রয় করছি কয়বার, দিলরুবা যে কোম্পানি ক্রয় করছি 3 তারিখে একবার 60,000 টাকা, আবার একবারই তো ক্রয় করছি, তাই না, কিন্তু ফেরত দিচ্ছে আবার 2,000 টাকা। তার মানে নিট ক্রয়ের পরিমাণ হবে 60,000, না 60 থেকে 2 বার দিলে 58,000 টাকা। এটা নিয়ে কারো সমস্যা হবে, লিখবে কি, সালসাবিল থেকে বাকিতে পণ্য ক্রয় 60,000 মাইনাস কয় তারিখে এসে, 20 তারিখে যে ক্রয় ফেরত 2,000, বাইরে যাবে 58,000 এবং এটা ক্লোজ। এটা আমি করবো না। এবার বলছি নিট বিক্রয়, বিক্রি করছি 2 বার, একবার নগদ আর একবার বাকিতে, 2টা বিক্রয় যোগ করে দিব, এই 40 40 80,000 টাকা, কোনো কাপজাপ নাই। এই যে দেখো, এটা নিয়ে আমি এটা এই জন্য এটা আর বলবো না, নিজেরা পারবা।
নিট ক্রয় নিট বিক্রয়ের পরিমাণ, নিট ক্রয় ২ টা লিখবা। ক্রয় ফেরতটা বাদ দিয়ে বাইরে যাবে। আর যেটা নিট বিক্রয় ২ বার, একটা নগদ বিক্রয়, ধারে বিক্রয় ২ টা যোগ করে বাইরে যাবে, অঙ্ক শেষ। এটা নিয়ে কোনো ঝামেলা নেই। ক্লিয়ার? আহ কঠিন কই দিকে তো তোর জীবনটাই কঠিন হয়ে গেল। তুই তোকে চাইলে কঠিন করা আনসার, জটিল করান। আরে এভাবে করলে হবে না, পড়াশোনা করতে হবে। এই যে অঙ্ক শুরু হবে এবার। তাহলে আমাদের এই টেবুলার ছকটা গেছে, এটা করাবো। বিশদ আই বিভিন্ন করাবো। আইবিবি যেটা করাবো। তাহলে আমার প্রশ্ন হইল, এই জায়গায় অঙ্কটা পড়ার পরে জাবেদা কিন্তু ভালো করে পারতে হবে। জাবেদা না পারলে কিচ্ছু বুঝবা না। জাবেদ বিন বেলায়েত কি অবস্থা, ভালো আছে তো না? নগদ ১,০০,০০০ টাকা একটা সম্পদের গড় পাইছি। বাকিতে পণ্য ক্রয়। এটা কিন্তু ক্রয় নামে নরমালি গড় হয় না। নিত্য মজুত পদ্ধতি হওয়ার কারণে মজুত পণ্য নামে একটা গড় হয়। ২ টা সম্পদের গড় পাইছি। পাওনাদার দায় নামে আরেকটা গড় পেয়ে গেছি। আর মূলধনের গড় তো আগেই পাইছি। সম্পদ পাশে ২ টা, দায় পাশে ২ টা পেয়ে গেছি। নগদ বিক্রয় গড় হবে না। তো বাকিতে বিক্রয় দেনাদার নামে আরেকটা গড় হবে। তাহলে কি পাইলাম? নগদের একটা পাইছি, দেনাদারের একটা পাইছি, মজুত পণ্য একটা পাইছি। ৩ টা পাইছি সম্পদ পাশে, ২ টা পাইছি দায় পাশে। তাহলে আমি কি করব? আগে বেসিক্যালি কি করে দেই? এই সমীকরণটা করে দিই। তোমরা সাথে থাকো, একটু দেখো। যাক, ভালো থাকলে ভালো। তোদেরকেও মিস করি আসলে। বাস্তবতা তো মানতে হবে। আবেগ কাজ করলে তো হবে না। হুম। জয়েনের অপশন কোন দিকে পাইলে বুঝি না তো। ভিডিওতে কেমনে জয়েন করা যায় জানি না তো। আমার একটু দেখাস তো পুরো বিষয়টা। এই যে আমি অঙ্কটা করাচ্ছি, একটু সময় নিয়ে দেখতে হবে। সিরিয়াস অঙ্ক। আবেদ বিন বেলায়েত কি অবস্থা, ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো। এসএসসিতে তো সিরিয়াস হও নাই, এখন তো বুঝতেছো জীবনের গুরুত্ব অনেক বেশি। এই হিসাব সমীকরণটা আমি করাবো, হ্যাঁ? বলছি জানুয়ারি মাসে সম্ভবত লেনদেনগুলো টেবুলার সামারি তৈরি করো। টেবুলার সামারি, হ্যাঁ, বিবরণী সব। কোম্পানির নাম লিখতে হবে দিলরুবা জাহান। দিল রুবা জাহান। টেবুলার সব, হ্যাঁ, বা বিবরণী সব। কোন মাসের জন্য? লেনদেনগুলো প্রবাহ হিসাব সমীকরণে দেখানো বেসিক্যালি, হ্যাঁ। কম লিখছে আর কি, লেখা বেশি দেয় নাই। সবটি তেমনই লেখা আছে যে লেনদেনগুলোর প্রভাব হিসাব সমীকরণে দেখানো। হিসাব সমীকরণে দেখানো হলো। আমি বলছি সম্পদ পাশে ৩ টা ঘর, দায় পাশে ২ টা। মন্তব্যের ঘর রাখতে হয়। দেখা যাচ্ছে তো নাকি, না আরেকটু ছোট করতে হবে? হ্যাঁ, কি? না, না, না। আরে হোয়াট, কি হয়? ছোট করতে গেলে যে ডিস্টার্ব হয়ে যায়। হুম। এবার তো দেখা যাবে না? ওদের কথা আছে ক্লাসে বললাম যে ওভার পিটাইছি যথেষ্ট। হুম। কিন্তু মানুষ মোটামুটি বানাই দিছিলাম। অনেক দুষ্ট তো তোরা। দুষ্টদেরকে বেশি মিস করা হয়। এই যে গড়টা টানি, দেখো। এই যে সম্পদ, এই পাশে একটা মন্তব্যের ঘর লাগবে, হ্যাঁ? মন্তব্যের একটা ঘর হবে। আর এই পাশে তারিখের একটা ঘর হবে। রাইট? এরপর এই যে ঘরটা আছে না, এটা মাঝ বরাবর একটা নাম দিতে হবে। মাঝ বরাবর সুন্দর করে। রাইট? সম্পদ ২ টা, ৩ টা। তাহলে সম্পদ পাশে একটু বেশি হবে। এইভাবে।
এবার আমাদের লেনদেন কয়টা আছে একটু গুনতে হবে। লেনদেন হলো প্রথম একটা, ২টা, ৩টা, ৪টা, ৫টা, ৬টা, ৭টা, ৮টা। ৮টা লেনদেন কয়টা? ৮টা। আমরা টান না দিয়ে করলেও হয়। ঝামেলা যদি করে ফেলো, এজন্য আমি কি করি? যে ৮টা টান দিয়ে দিই। ৮টার জন্য ১০টা টান দিই। টান না দিয়ে করলেও কিন্তু হবে। তবে আগে টান দেয়া শিখো। সোজা লেখা শিখতে পারো। ৮টা টান টান না দিয়ে যদি করো তাহলে আরো সুন্দর হয়। যোগ লিখতে গিয়ে সময় যাবে। রাইট? এদিকে ৮টা টান আমি দিব না। না দিয়ে করব আজকে দেখো। প্রথমে তারিখ। এদিকে হলো সম্পদ। এটা মিডল লাইন দিতে হবে মাঝ বরাবর। এবার হলো দায় প্লাস মালিকানা সূত্র। আর শেষবার হলো মন্তব্য। হিসাব সমীকরণের মূল উপাদান হলো ৩টা। হিসাব সমীকরণের মূল উপাদান ৩টা। হিসাব সমীকরণের মূল উপাদান ৩টা। মালিকানা সূত্রে প্রভাবিত করে ৪টা উপাদান। এটি হলো আয়, ব্যয়, মূলধন, উত্তোলন। মূলধন আয়ের কারণে মালিকানা সূত্র বাড়ে, ব্যয় এবং উত্তোলনের কারণে মালিকানা সূত্র কমে। এবার আমি আসি। প্রথমে তো অঙ্কটা পড়ে নিছি একবার। যারা অঙ্ক ধরেই বুঝবা না যে কি কি হবে, তাদের দ্বারা তো সম্ভব না। আমি পাইছি নগদ পাইছি, তারপরে মজুত পণ্য পাইছি, তারপরে দেনাদার পাইছি। সম্পত্তি ৩টা ঘর আমি আগে জেনে গেছি, এটা করে দিলাম। তারপরে পাওনাদার পাইছি, তারপরে মূলধন। রাইট? এবার ২০০০ কত সাল অঙ্কটা? ২০১৬ সালের অঙ্ক। এদিকে সাল দিবা। কোন মাস? জানুয়ারি মাসে। কয় লাখ টাকা নিয়ে শুরু করে? ১,০০,০০০ টাকা। নগদে ১,০০,০০০। সুন্দর। আর ওই মূলধনে ১,০০,০০০। যেহেতু মূলধন আনয়ন করছে, এবার কি লিখতে হবে? মূলধন আনয়ন নামে একটা কমেন্টস দিতে হবে। শেষ হয়ে গেল। টান দিলে হয়। আর যে টান দিতে ঝামেলা, টান না দিয়েও কিন্তু করলে হবে। এবার আসো কয় তারিখ? ২ তারিখ, ৩ তারিখ। সালসাবিল ট্রেডার্সকে আমি সাইডে রাখি, হ্যাঁ? যারা অঙ্কটা করবা তারা অবশ্যই বইটা সামনে নিয়ে নিবা। এবার টান যদি না দাও, টান নিয়ে যদি তোমাদের ঝামেলা হয়, টান দিয়েও করতে পারো। বুঝছি না? টান দিয়েই করো, না তোমাদের ঝামেলা করতে পারো। ১টা, ২টা, ও এই টানটা তো এটা দিকে। ২টা দিছি, ৩টা দিছি, ৪টা, ৫টা, ৬টা, ৭টা, ৮টা, ৯টা, সর্বশেষ। এই সর্বশেষ টানটা একটু বড় হবে সবার শেষে। এই শেষ ঘরটা কিন্তু ব্ল্যাঙ্ক থাকে। হুম, এই ১০টা। এবার প্রত্যেকটা লিখি। ৩ তারিখে বলছিল সালসাবিল থেকে, সালসাবিল ট্রেডার্স থেকে বাকিতে পণ্য ক্রয় ৬০,০০০ টাকা। ৩ তারিখ। ক্রয় করলে মজুত পণ্য বাড়ে। ৬০,০০০ টাকা মজুত পণ্যে দাও। আর যেহেতু বাকিতে ক্রয় করছি তাহলে পাওনাদার বাড়ছে। ২ পাশে বাড়ছে। ৩ তারিখের পরে হলো ৭ তারিখ। ৭ তারিখ কি বলল? বাকিতে পণ্য বিক্রয় ৭০,০০০ টাকা। নগদে পণ্য বিক্রয় ৪০,০০০ টাকা। না ৪০। নগদে পণ্য বিক্রয় ৪০। তাই নগদে প্লাস হবে। নগদে প্লাস হবে। বুঝতে হবে এবার। ব্র্যাকেটে লেখা আছে ক্রয় মূল্য ২৫,০০০। তাহলে লাভ হইছে কত? ১৫,০০০। ১৫,০০০ টাকা কি হবে? মূলধনে প্লাস হবে। আর মজুত পণ্যে মাইনাস হবে কয় টাকা? ২৫,০০০ টাকা। বিষয়টা বুঝছো কিনা? আর এই যে কি লিখবা? বিক্রয় আয়। কি করে কি হয়েছে? আয় হয়েছে। কমেন্টসে বিক্রয় আয় লিখে দিবা। এগুলো ৪ তারিখ, ১০ তারিখ। তাতে করে ১০ তারিখ বলছে আবার ৪০,০০০ টাকা বিক্রি করছি, তো এটা বাকিতে বিক্রি করছি। বাকিতে বিক্রি করলে কি হয়? দেনাদার হয়। কয় টাকার পণ্য? ২০,০০০ টাকার পণ্য। তো ২০,০০০ টাকার মজুত পণ্য তো আমার কমে গেছে। মাইনাস হবে। তো লাভ হয়েছে ২০,০০০, তো মূলধনে প্লাস হবে। এটাও কি হবে? বিক্রয় আয়। বিক্রয় আয়। বিষয়টা ক্লিয়ার কিনা? ৪০,০০০ টাকা বিক্রি করছি, দেনাদারের কাছ থেকে আমি নিব, এখনো পাই নাই। ২০,০০০ টাকার পণ্য। ২০,০০০ টাকার মজুত পণ্য আমার কমে গেছে। এটা ২০,০০০ মাইনাস। ৪০,০০০ যোগ করে ২০,০০০ মাইনাস করলে এই পাশে প্লাস হয়েছে কত? ২০,০০০। আর এই পাশে ২০,০০০ টাকা লাভ হয়েছে। লাভটা মূলধনের সাথে প্লাস। ঝামেলা শেষ। ১০ তারিখের পরে হলো এবার
20 তারিখ সালসাবিলকে পণ্য ফেরত দিছি। পাওনাদারকে পণ্য ফেরত দিছি ২,০০০ টাকা। এই যে মাইনাস। আর যেহেতু পণ্য ফেরত দিছি তাহলে আমার মজুত পণ্যটাও কমে যাবে। এটাও মাইনাস। রাইট? 20 তারিখে। 25 তারিখ এবার। টাকা পাইতো কত? 25 তারিখে সালসাবিল আমার কাছে টাকা পাইতো কত টাকা? ৫৮,০০০ টাকা। সেটাকে ৩ দিয়ে ভাগ করো। ৩ দিয়ে ভাগ করলে ৪৩,৫০০ টাকা। ৪৩,০০০ ৫৮,০০০ থেকে ২,০০০ বাদ দিলে ৪৩,৫০০ টাকা। ৪৩,৫০০ কে ৩% করলে অর্থাৎ ৪৩,৫০০ টাকা কিন্তু ৫,০০০ থেকে মাইনাস হয়ে যাবে। এটা নিয়ে কোনো ঝামেলা নাই। আর ৪৩,৫০০ সবটুকু দেই নাই। ৩% কম দিছি। ৪৩,৫০০ র উপর ৩% দিলে ১৩০৫ টাকা হয়। ১৩০৫ টাকা আমার জন্য প্রাপ্ত বাট্টা। সেটা আবার মূলধনে কি হবে? প্লাস হবে। নগদে কত টাকা মাইনাস হয়েছে? ৪৩,৫০০ থেকে ১৩০৫ টাকা বাদ দিলে ৪২,১৯৫ টাকা। ৪২,১০০ কয় টাকা? ৯৫ টা নগদে মাইনাস। এই আইটেমটা একটু ক্রিটিক্যাল, ভালো করে বুঝতে চেষ্টা করো। 25 তারিখ। এটা কি বাট্টা আয়? এটা কি হবে? বাট্টা আয় হবে। বাট্টা আয়। এরপরে ছিল কি? আমরা দেখো এই পাশে প্লাস করছি, মাইনাস করছি, পরে আবার প্লাস করছি। এই মাইনাসের ফিগার থেকে প্লাসেরটা যদি যোগ করো তাহলে মাইনাস কত হবে? ৪২,১৯৫। এই পাশে ৪২,১০০, অর্থাৎ দুই পাশে কি হবে? সমান সমান হবে। 25 তারিখের পরে আছে 30 তারিখ। সাফিন এন্টারপ্রাইজ কি 4% বাট্টা পরবর্তী 19,200 টাকা আদায় হলো। অর্থাৎ দেনাদার থেকে আমি টাকা পাইছি এবার। কত পাইছি? এটা হলো 28 তারিখ নাকি 30 তারিখ। 19,200 টাকা পাইছি। 19,200 টাকা পাইছি। ভালো কথা। পাইতাম কত? কম পাইছি কত? বাট্টাটা কই? বাট্টাটা তো নাই। বাট্টাটা কি হয়েছে? যেহেতু এবার আমার বাট্টা খরচ, এটা মূলধন কমবে। কি লিখতে হবে? বাট্টা খরচ লিখতে হবে এটা। আর এদিকে 20,000 টাকা মাইনাস। রাইট? এরপর আরেকটা 30 তারিখ আছে অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা 1,000 টাকা। অনাদায়ী পাওনা ডেবিট, তার মানে মূলধন, দেনাদার ক্রেডিট। এটা যেহেতু খরচ তাহলে মূলধন থেকে কি হবে? বাদ যাবে। অনাদায়ী অনাদায়ী পাওনা খরচ। শেষ। পোস্টিং হয়ে গেল। 40 থেকে 20 বাদ দিলা 20, আরো 1 বাদ দিলা 19। এই করে কত হবে? 19,000 টাকা। এই পাশে 58,000, 43,500 আবার বাদ দাও। থাকবে কত? 2,000 বাদ দিলে 58,000। তাহলে মাইনাসে করে টাকাটা আসবে কত? যোগফলটা যদি ক্যালকুলেটর থাকলে একটু আমার বলে দাও কত আসে। প্রদয় হিসাব হবে 14,500 টাকা। 14,500 টাকা। আর মূলধনে করে 1,15,000, 20,000, 35, 1,35,000, 1,35,000 এর লগে 35 আর হইল 36, 1,000 মাইনাস 800 মাইনাস 1300, 800। আর ওটা মাইনাস করে বলতে হবে টাকাটা কত। ওরা বলতেছি দিকে 60,000, 25,000 বাদ দিলেই 65, 45, 15, আরো 2 বার 13। এটা হবে 13,000 টাকা। রাইট? এই করে না, এই করে লিখতে 13,000 টাকা। আর নগদে টাকাটা কত হবে? মাইনাস করে করে সর্বশেষ যোগফলটা হবে 1,17,005 টাকা। 1,17,000 কয় টাকা? 95। 1,17,005 টাকা। 19,000, 13,000, ক্যালকুলেটরটা নিজেরা একটু বলো, যোগফলটা কও। 13 আর 19 কত? এই পাশে যোগফল 1,40,000, তারপর 19,200 টাকা ঠিকঠাক আছে। 19 আর 13 কত? 19 আর 13 হলো 32। 32,000 আর হলো
60 থেকে 2 গেলে 15 আর 2 গেলে 13। যোগ করি, কোনো ঝামেলা করার দরকার নেই। 1,17,005 আর হলো 32,000। 5 0 1,49,005 টাকা। 1,49,005 টাকা। এবার এদিকে 1 লক্ষ টাকা, 1,35,000 টাকা, 8 5 1800 টাকা থেকে 1305 টাকা বাদ দিলে 1,35,000 1,36,005 টাকা মাইনাস 1800 টাকা। 1,36,000 5 লিখতেছি 1,36,305 টাকা মাইনাস হবে 1800। 13 থেকে 05 13 থেকে 13 থেকে গেলে 13 থেকে আরে ক্যালকুলেটর নিয়ে এটার কাজ দেখে হবে না, দাঁড়াও এই যোগ বিয়োগ মুখতে হবে না, ওয়েট করো। আমার একটু ক্যালকুলেটর লাগবে, ক্যালকুলেটর কই? হ্যাঁ আরে ক্যালকুলেটর নাই। এক লক্ষ 35,36,305 টাকা। এবার 1800 মাইনাস করো। 5 0 13 থেকে 8 গেলে 5 হবে। এটা কত? 2। 4 থেকে 2 গেলে 6 থেকে 2 গেলে 4 হবে। 1,34,505 টাকা। 1,34,505 টাকার সাথে 14,500 টাকা যোগ করি। 5 0 0 1,49,005 টাকা। কথা সত্য মিলছে। 1,49,005 টাকা। এই পাশ মিলে গেল। এবার কি করবো? যে এটি মাছ বরাবর একটু টান দিয়ে দিই। এই যে, আশা করি এটা কি নিয়ে সমস্যা হবে। দেখো তো একটু, এই যে নাবিল ফাহিম এটি কিন্তু এখন নাই, থাকবে না, পড়াশোনা তো সিরিয়াস করবে না। গেল এটা। এবার হলো এটা বিশদ আয় বিবরণী করছে, আয় বিবরণী করতে বলছে শেষেরটা। নিজেরা সব লিখবে, আমি খালি বেসিক শব্দটা লিখতেছি। আয় বিবরণী 31/2016 সালে জানুয়ারি মাসের জন্য এটা লিখবা তারিখটা। বিবরণ টাকা টাকা। আয় হয়েছে কয় জায়গায়? নগদ বিক্রয় আর বাকিতে বিক্রয়। আয় তো দুইটা, নগদ বিক্রয় একটা, বাকিতে বিক্রয়। নগদ বিক্রয় 40,000, বাকিতে বিক্রয় 40,000, মোট কত? 80,000। বিক্রয় পরিমাণ কত? 80,000। এবার বাদ দিব বিক্রিত পণ্যের ব্যয়। দুইবার যে পণ্য বিক্রি করলাম, একটা ছিল 20,000, আরেকটা ছিল 25,000, দুইটা মিলে 45,000, রাইট কিনা? হ্যাঁ। বাদ দিলে কত? 35,000। ওই যে পণ্যটা বিক্রি করছিলাম ব্র্যাকেটে কিন্তু ক্রয় মূল্য লেখা ছিল, সেটা বিক্রিত পণ্যের ব্যয়, সেটা মাইনাস হবে। যে টাকাটা আসলে এটার নাম কি? মোট লাভ। মোটটা বসে বাদ যাবে পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় কয়টা পাইছি? একটা হচ্ছে অনাদায়ী পাওনা, আরেকটা হচ্ছে প্রদত্ত বার্তা।
প্রদত্ত বাট্টাটা কত পেয়েছিলাম? বাট্টাটা বের করে দেখাই। 19,200 টাকা। এটা এবং 4 দিয়ে গুণ করে 96 দিয়ে ভাগ করো। কয় টাকা? 800 টাকা। আরেকটা হলো অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা কত? 1200 টাকা। দুইটা যোগ করলে 2000 টাকা। 35 থেকে 2 গেলে কত হবে? 33,000 টাকা। রাইট কিনা? এটার নাম হলো পরিচালনা আয়। এরপর বাদ দিতে হবে অপরিচালন ব্যয়। না, অপরিচালন আয় বাদ ব্যয় বাদ দিছি। বাদের আইটেম না, অপরিচালন আয় যোগ হবে। যোগ আছে প্রাপ্ত বাট্টাটা। অপরিচালন আয় সেটা কি আছে? প্রাপ্ত বাট্টা। বাট্টাটা কেমনে বের করলে? 58,000 টাকা কি? উপরে 3 নিচে 4। এটার উপর কয় পার্সেন্ট? 3% বললো না? 3%। কত আসে? 1400 কয় টাকা? না, 1305 টাকা। 1305 টাকা। 33,000 এটা যোগ করলে 34,305 টাকা। এটার নাম কি? নিট লাভ। আশা করি ক্লিয়ার না? দেখো তো বুঝতে কারো সমস্যা হয়েছে কিনা? এটা বুঝতে কারো সমস্যা হয়েছে কিনা একটু জানাও। ওই ওডি নাই, হ্যাঁ? একটু থাকার পরে হারাই গেছে আবার। আরেকটা অঙ্ক আছে, তাহলে আমি 7টা অঙ্ক সমাধান দিয়ে দিলাম। আরেকটা অঙ্ক হলো দিনাজপুর ময়মনসিংহ বোর্ড 2000, বরিশাল বোর্ড 2017। এই অঙ্কটাতে কারো কি সমস্যা আছে? হইলে অবশ্যই কমেন্টস করে জানাইবা। এবার আসো 34,000 কত? 305 ওদের 800, 1200। অনাদায়ী পাওনা কত ছিল? 1,000। অনাদায়ী পাওনা 1,000 হলে 1,000। আমি কত আগে আগে লিখছিলাম? কত? 1,000 লিখছি না? 1,000 জায়গায় 1200 লিখে বসছি। তাহলে 1,800 হবে। আর এই 1,800 হলে কি হবে? আরো 200 টাকা বেশি হবে। 33,200 হবে। 33,200 হলে এটা 5,500 হবে। আর কিছু না। এবার আমি আরেকটা বোর্ডে আসি। এরপরে আশা করি আর নতুন কিছু থাকবে না তোমাদের। ওদের অঙ্ক সবগুলো বাকিটি পারবা। প্রশ্ন কি করছে একটু দেখে নেই। বলছে লেনদেন নয়, চিহ্নিত করে পরিমাণ বের করো। আর্থিক মূল্য, স্বত্বাধিকার আবার আসছে। আবার বিভিন্ন সমীকরণে প্রভাব দেখাও আসছে আবার। এবার আসি আমরা অঙ্ক। বলা হলো মিস্টার কামরান 2016 সালে 1 জানুয়ারি তারিখ 1,00,000 টাকা 50,000 টাকা কম্পিউটার নিয়ে ব্যবসা শুরু করে, আইনি ব্যবসা শুরু করে। নগদান ডেবিট, অফিস সরঞ্জাম ডেবিট, মূলধন ক্রেডিট। 15,000 টাকা মাসিক বেতনে ম্যানেজার নিয়োগ করে, লেনদেনই না। ধারে আসবাবপত্র ক্রয় করা হলো 30,000 টাকাতে। আসবাবপত্র ডেবিট, প্রদ হিসাব ক্রেডিট। একটা সম্পদ একটা দায় হলো। শুরুতে 2টা সম্পদ ছিল, তার মানে 3টা সম্পদ পেয়ে গেছি, দায় পাশে 2টা পেয়ে গেছি। মক্কেলে নগদে আইনি সেবা দেওয়া হলো। নগদান ডেবিট, সেবা আয় ক্রেডিট। মূলধনে প্লাস হবে, নগদে প্লাস হবে। মক্কেলে ধারে সেবা দেওয়া হলো। দেনাদার প্লাস, মূলধন প্লাস। দেনাদার ডেবিট, সেবা আয় ক্রেডিট। জনতা ব্যাংক লিমিটেডের ক্ষতি, ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করা হলো। জনতা ব্যাংক থেকে যদি মালিক ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করে, তাহলে এটা আমাদের ব্যবসা আলোচনা করবেন, সুতরাং এটা লেনদেন না। তার মানে 2 তারিখ এবং 20 তারিখ লেনদেন না। চলতি মাসে ম্যানেজারের বেতন পরিশোধ কর। ওই যে লোকটা নিয়োগ দিলাম, আজকে বেতন দিলাম, আজকে লেনদেন হয়েছে এটা। তাহলে বেতন ডেবিট, নগদান ক্রেডিট 15,000 টাকা। নতুন ঘর পাই নাই এখনো। তারপরে হলো কি ধারে ক্রয়কৃত আসবাবপত্রের মূল্য পরিশোধ। তাহলে আসবাবপত্রের নগদান ডেবিট, না প্রদ হিসাব ডেবিট এবং নগদান ক্রেডিট। নতুন ঘর হবে না। জানুয়ারি মাসিক ভাড়া পরিশোধ করা হলো, ভাড়া ডেবিট, নগদান ক্রেডিট। আমরা যদি এটা লেনদেন নয় বলছে, 2টা লেনদেন সিম্পলের মধ্যে হয়ে গেল। যদি বলে স্বত্বাধিকারী বের করো, স্বত্বাধিকারী বের করার ডিজাইনটা কি ছিল? মালিক শুরুতে প্রারম্ভিক মূলধন, একটু আগে তো করছে, এটা আর করবো না। প্রারম্ভিক মূলধন ছিল 1.5 লাখ টাকা, ভালো কথা। কোনো সম্পদ কিন্তু আসবে না, এই যে আসবাবপত্র ক্রয় সেটা আসবে না। নগদে সেবা দিছি 25, এটা প্লাস হবে। ধারে সেবা দিছি, এটাও প্লাস হবে। 1.5 লাখ আর হইল 1,55,000 টাকা, 2,05,000 টাকা প্লাস। ঋণ তো লেনদেনই না, ম্যানেজার নিয়োগ এটা লেনদেনই না, এটা বাদ। পাওনা থেকে সেটাও লেনদেন না, কারণ আমি সে ভাড়া দিছি 12,000 টাকা। 2,05,000 টাকা থেকে 12,000 চলে গেলে যা হয় সেটাই হলো কি মাইনাস করলে যা হবে সেটাই কি সমাপনী মালিকানা সত্ত্ব। সমাপনী মালিকানা সত্ত্ব কমপ্লিট।
এবার আমি একটু আমি এটা আবার কি করে দেই, ওই অঙ্কটা দেখে সমীকরণ আরেকটা করে দিই। হ্যাঁ, সমীকরণ করা বেসিকটা কি ছিল, সম্পদ কয়টা আছে, সম্পদ কয়টা পাইছিলাম মনে আছে কিনা? নগদ অপসরঞ্জাম 2টা, দেনাদার 3টা, জগত 4টা, 4টা পাইছি সম্পদ, দায় পাশে 2টা, শেষ। 4টা 2টা 6টা ঘর হবে। তারিখ কয়টা এই জায়গায়? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তাহলে আমাদের আবার একটা সমীকরণ দেখো, যত বেশি দেখবা তত বেশি কাজে লাগবে কিন্তু। এটা হলো কোন বোর্ড? বরিশাল বোর্ড 2017, বরিশাল বোর্ড 2017 সমাপনী ও বেতন দিছি, চলতি মাসে যে বেতন দিছি সেটা কিন্তু মালিকানা সত্ত্বে মাইনাস 15,000 টাকা। 2,05,000 থেকে 15 বাদ দিলে 2,90,000, 45 তো 55, 2,05,000, 2,05,000 থেকে 15 বাদ দাও, তারপরে 12 বাদ দাও, 27,000 টাকা বাদ দিলে 1,78,000 টাকা। হিসাব সমীকরণে লেনদেনগুলো প্রভাব দেখাও। সম্পদ কয়টা বললাম? হিসাব সমীকরণে লেনদেনগুলোর প্রভাব। প্রভাব দেখানো হলো। সম্পদ বলছি কয়টা হবে? এই পাশে মন্তব্য আর এই পাশে তারিখ, এই মাঝ বরাবর টান দিবা। তাই পাশে 2টা, সম্পদ পাশে 3টা। এটা লেখো সম্পদ, এপাশে মাঝ বরাবর একটা টান দিতে হবে, আগে দিন টান। এটা হলো দায় প্লাস মালিকানা সত্ত্ব, এটা হলো মন্তব্য। পাওনাদার কি ছিল? তারিখ, হ্যাঁ পাওনাদার আছে। এটা হলো মূলধন, এটা হলো প্রথমে নগদ টাকা, তারপরে অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম, তারপরে দেনাদার, এটা হলো তারিখ। এটা বোঝা যায়। কত সাল? 2016 সাল। কোন মাস? জানুয়ারি মাসের 1 তারিখ। নগদ 1,00,000 টাকা, অফিস সরঞ্জাম 50,000 টাকা। এবার মনে হয় শেষ হয়ে যাবে, চার্জ মোবাইলে একেবারেই কম। কি লিখতে হবে? মূলধন আনয়ন। তারপরে ছিল 2 তারিখ লেনদেন না, 8 তারিখ লেনদেন। ধারে আজগত ক্রয় 30,000 টাকা। তাহলে আজগত করে হোয়াট? দেনাদার অফিস সরঞ্জাম আজগত আরেকটা ঘর হবে। আগে নামটা ভুলে গেছি, নামটা লেখা হয় নাই। এবার কি করো, 3টা ঘর তো লক হয়ে গেছে, অঙ্কটা আগে দেখছিলাম কিন্তু খেয়াল ছিল না। আজগত যে ক্রয় করা হলো দেখি নাই। তাহলে আমি ছোট্ট করে এই যে একটা ঘরটা এনে দিচ্ছি। হ্যাঁ, তোমরা একটু বুঝে নিবে, এটা কিন্তু আজগত। কত টাকা আজগত কিনছি? 30,000 টাকা। এই যে 8 তারিখ বরাবর 30,000 টাকা ইচ্ছে করে দিয়ে দিই, যেহেতু ক্রয় করছি তাহলে পাওনাদারে যাবে। 8 তারিখটা হইব, সোজা লিখতে হবে। হ্যাঁ, এবার হলো মক্কেলে নগদে সেবা দিলাম 25,000 টাকা, 12 তারিখ। 25,000 টাকা নগদে প্লাস হবে, 25,000 নগদে প্লাস হবে, আর মূলধনে কি হবে? প্লাস হবে। মন্তব্য কি লিখবা? সেবা আয়, সিম্পল। মন্তব্যে সেবা আয়। 12 তারিখের পরে হচ্ছে 18 তারিখ, ধারে সেবা দিছি 18,000। কয় টাকা দিছি? 30,000 টাকা। ধারে সেবা দিলে কি হয়? দেনাদার হয়। এই সুদা বরাবর 30,000 টাকা। আয় হলে মূলধন প্লাস কি লিখতে হবে? সেবায়, আবার সেবায়, সেবা আয়। সেবায় মন্তব্য করতে একটু বড় রাখবো প্রয়োজন। 30-এর পরে হলো জনতা ব্যাংক ব্যক্তিগত ঋণ 30 তারিখ বেতন দিলাম। কয় টাকা? ওই যে 15,000 টাকা নিয়োগ করা হলো, আজকে তাকে পরিশোধ করা হলো। বেতন ডেবিট, বেতন হলে ব্যয় হয়, ব্যয় হলে মূলধন কমে। বেতন খরচ লিখে দিবা। কি খরচ? বেতন। মন্তব্য কটা অবশ্যই একটু বড় রাখবা। 30 তারিখে আরেকটা হয়েছে, ডাইরেক্ট ক্রয় কিন্তু আসবে মূল্য পরিশোধ 10,000 না, 10,000 তো 15,000 টাকা আছে, 10,000 টাকা 15,000 কমে যাবে, আর নগদ কমে যাবে। তারপরে জানুয়ারি মাসে ভাড়া দিছে 12,000 টাকা, আবার 12,000 দিলে 12,000 কি নগদ কমবে, আর ভাড়া দিলে ব্যয় হয়, মূলধন কমবে। এবার একটা টান দাও,
এই ঘরে সবার যোগফলটা যার যে টাকাটা লিখবা, আর সবার শেষে এই ঘরে সবার টাকা লিখতে হবে। এই ঘরটা ব্ল্যাঙ্ক রাখতে হবে, এই ঘরটাতে টান হবে না, আমি তো আন্দাজ জায়গায় টান দিয়েছিলাম, খেয়াল করে নিন। এবার এটাতে কত আছে? 30,000। এটাতে কত? 50,000। পাওনাদারে কত? 20,000। আর মূলধনটা যোগ করতে হবে 2 লাখ, কত টাকা? 1.5 লাখ টাকা, 1,75,000, 2,05,000, 2,05,000 থেকে 15 গেলে 90, 90 থেকে 12 গেলে 1,78,000 টাকা। 1,78,000 আর 20,000 যোগ করলে কত হবে? 1,98,000। 1,98,000। এই পাশ ক্লোজ। 30, 80, 80 বাদ দিলে কত হবে? এবার অবশ্যই 1,98,000ই হবে। নগদেরটা আমি লিখি না এখন। 1,25,000, 1,25,000 থেকে 15 গেলে 1,10,000, 10 থেকে 10 গেলে 1 লাখ, 1 লাখ থেকে 12 গেলে, 1 লাখ থেকে 12 গেলে কত হবে? 88,000 টাকা। পঞ্চাশ আর 30, 80। ও 30,000 টাকা তো আছে আর একটা। 30,000। 30, 30, 60, 60 আর 1,10,000, 1,10,000 আর 28, 1 লাখ থেকে 12 গেলে 88,000, 88,000, 1,10,000, 1,98,000 টাকা। দুই পাশে মিলে গেলো, ভেরি গুড, অঙ্কটা শেষ। এই সমীকরণটা এইভাবে গড় না করে যদি করতে পারো হয়, আর গড় করে করলে সুন্দর হয়। গড় ছাড়া যদি ইকুয়াল লিখতে পারো বরাবর, তাহলে চলবে, সমস্যা হবে না। এই অধ্যায়ের মধ্যে আমি আর তেমন ক্রিটিক্যাল দেখি নাই যে অঙ্ক পারবা না। আর যে হিসাবে যে শ্রেণীবিভাগের অঙ্ক আছে, এটা একেবারেই সহজ, কোনো ঝামেলাই নাই। এই যে একটু দেখতে রাখো, টাকাটাও লিখে রাখতে পারো। টাকার গড় যদি ওরা দেয়নি, টাকার গড়টা দিলে সুন্দর। নগদান ডেবিট, ব্যাংক ডেবিট, ঋণ ক্রেডিট, মূলধন ক্রেডিট, হিসাবে শ্রেণীবিভাগ, তারপরে টাকা বসায় দিলাম, সমস্ত হিসাব কাজ বসাইলাম। এই সিস্টেমটা করবো আর কি। এই যে হিসাবে কোনটা কোন হিসাবে গেছি সেটা লিখে দিবে। ডেবিট ক্রেডিটের কারণ লিখতে বলে নেই। তাইলে যেগুলো হয়েছে, আল্লাহ হাফেজ, এই পর্যন্ত ভালো করে করবা। 7টা অঙ্ক করা হয়েছে বিভিন্ন বোর্ডের। প্রথম অধ্যায়ের আশা করি সমস্যা হবে না। তারপরেও 6টা বিশেষ দলিল আছে, যে আগে 9, 10-এ করানো হয়েছে। ক্রয় যে ডেবিট নোট, ক্রেডিট নোট, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, ক্যাশ মেমো, চালান, এই বিষয়গুলো ভালো করে পড়ে রাখবা। আজকের মতন রাখবো। আল্লাহ হাফেজ।